ঐকমত্য কমিশন বৈঠকে বিভিন্ন সংস্কার প্রস্তাবের কিছু বিষয়ে ঐকমত্য পোষণ করলেও অধিকাংশ বিষয়ের কাঠামোগত পদ্ধতি নিয়ে রাজনৈতিক দলগুলোর মধ্যে অনৈক্য এবং দ্বিমত থেকেই যাচ্ছে। ফলে সংস্কারের প্রস্তাবিত বিষয়গুলো নিয়ে জটিলতাও বেড়ে চলেছে। জুলাই বিপ্লবের পর অন্তর্বর্তী সরকারের ১১ মাস পেরিয়ে গেছে, কিন্তু মৌলিক সংস্কার প্রস্তাবগুলোতে ঐকমত্যে পৌঁছতে পারছে না রাজনৈতিক দলগুলো। এ নিয়ে আজকে আমরা কথা বলবো। আমাদের সঙ্গে আছেন জাতীয়তাবাদী কৃষক দলের সাধারণ সম্পাদক শহীদুল ইসলাম বাবুল এবং গণ অধিকার পরিষদের সাধারণ সম্পাদক রাশেদ খান। আপনাদের স্বাগত জানাচ্ছি সংবাদযোগে। রাশেদ খান, মৌলিক যে সংস্কার প্রস্তাবগুলো সেখানে ঐকমত্যে পৌঁছতে পারছে না রাজনৈতিক দলগুলো। বিএনপি আজকে বলে ফেলেছে যে ৫ আগস্টের মধ্যে জুলাই সনদ না হলে তার দায় অন্তর্বর্তী সরকারকে নিতে হবে। আপনারা কিভাবে দেখেন? আপনারা কি সরকারের দায় দেখেন? ধন্যবাদ সবাইকে। গণ অধিকার পরিষদের পক্ষ থেকে শুভেচ্ছা। দেখেন, আমরা সরকারকে সবসময় বলে আসছি যে ঐক্যমতের ভিত্তিতেই রাষ্ট্র সংস্কার অবশ্যই করতে হবে। যেহেতু একটি বিপ্লব হয়েছে, বিপ্লবের পরে যদি আমরা নতুন রাষ্ট্র বিনির্মাণ করতে চাই তাহলে আমাদের ভিতরে একতা দরকার। কিন্তু আমরা লক্ষ্য করছি যে এই সরকার ১১ মাসে আসলে ওই ধরনের দৃশ্যমান কোনো রাষ্ট্র সংস্কার করতে পারেনি, এবং আমাদের মধ্যে যে ধরনের আসলে একতা ধরে রাখা দরকার ছিল সরকার নিজে সেটা আসলে বিনষ্ট করেছে। দেখেন, সরকারের প্রধান উপদেষ্টা যখন বলেন যে আমাদের নিয়োগ দিয়েছে ছাত্ররা এবং আমাদের সমর্থন দিয়েছে জনগণ, তখন কিন্তু অন্যান্য দলগুলো ওই সময় থেকে সরকারের উপর অনেকটা নাখুশ বা বিরাগ ভাজন। আমার মনে হয় যে প্রধান উপদেষ্টার এই বক্তব্যের পর থেকে মূলত বাংলাদেশে ভিন্নমত শুরু হয়েছে এবং ঐক্যমতের জায়গাটায় আসলে ঘাটতি শুরু হয়েছে। তবে এই যে জাতীয় ঐক্যমত কমিশন গঠিত হয়েছে, তারা নাম দিয়েছে ঐক্যমত, যদিও আসলে শতভাগ ঐক্যমতে আসা কোনোভাবেই সম্ভবপর নয়। যদি তারা মনে করে যে আমাদের এই কাজগুলো করা দরকার হয়, তাদের নিজেদের আলোচনায় সেটি করা লাগতো। আর যদি মনে করে যে দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতে আমরা একটি জুলাই সনদ বা জাতীয় সনদ আমরা তৈরি করব, সেক্ষেত্রে অবশ্যই দলগুলোর সাথে যে বিষয়গুলোতে আসলে সবাই একমত আসে সেই বিষয়গুলোতে আসলে আমি মনে করি যে জুলাই সনদে থাকা দরকার। কিন্তু যদি সরকার মনে করে যে জোরপূর্বক কোনো কিছু চাপিয়ে দিবে, সেটা আসলে পরবর্তীতে যে ক্ষমতায় আসবে সে আসলে ধরে রাখবে কিনা সেটা নিয়ে আসলে সন্দেহ সংশয় আছে। আমার কাছে এই জন্যই মনে হয় যে সরকারের উচিত হবে সবার সাথে আলাপ আলোচনার মাধ্যমে আসলে একটি জুলাই সনদ তৈরি করা। চাপিয়ে কোনো কিছু দিলে আসলে এটা টিকবে না বা থাকবেও না। আজকে দেখেন, এদেশের জনগণের বাস্তবতা যদি আপনি খেয়াল করেন, এদেশের জনগণ কিন্তু আমাদের সংবিধানটাই অনেকে পড়ে নাই। সংবিধানে কি লেখা আছে সেটা কিন্তু এখনো পর্যন্ত এদেশের 18 কোটি মানুষের মধ্যে আমার মনে হয় সব মিলিয়ে 5 কোটি মানুষই হয়তো সংবিধান সম্পর্কে আসলে ধারণা নাই বা সংবিধানে কি লেখা ছিল। তো সেই জায়গা থেকে আসলে জুলাই সনদে কি লেখা হলো এবং সেই লেখা আসলে কয়জন পড়বে সেটি নিয়ে সন্দেহ সংশয় আছে। তো এই জায়গা থেকে আমার যে বক্তব্য সেটি হলো, আমি মনে করি দলগুলো পড়লেই হয়, সে দলগুলো এখানে একমত হচ্ছে কিভাবে পরবর্তী রাষ্ট্র পরিচালনা করবেন আপনারা, সেটা নিয়ে আপনারা একমত হয়েছেন এবং একটা কাঠামো তৈরি করা, এটাই তো। আপনার কাছে আসবো আমি আরেকবার একটু। শহীদুল ইসলাম বাবুল, মৌলিক সংস্কার প্রস্তাবগুলোতে ঐক্যমত্যে রাজনৈতিক দলগুলো পৌঁছতে পারছে না এবং আজকে আপনারা বলে ফেলেছেন যে সরকার যদি 5ই আগস্টের মধ্যে জুলাই সনদ করতে না পারে তাহলে এটা সরকারের ব্যর্থতা বা ঐকমত্য কমিশনের ব্যর্থতা হিসেবে দেখবেন আপনারা। নানান হিসাব নিকাশ আছে এই কমিশনে। গত কয়েকদিনের বৈঠকের খবরাখবর যখন আমি পড়ি তাতে দেখি যে এখানে রাজনৈতিক দলগুলোর নানান ধরনের এজেন্ডা আছে, সেখানে হিসাব নিকাশ আছে, নানান কিছু আছে। এখানে সরকারের আসলে কি ধরনের গাফিলতি আপনারা দেখতে পান? না, দেখেন, গণ অভ্যুত্থানটা 11 মাস প্রায় চলে গেল। এটা একেবারে কম সময় না। এই 11 মাসে জাতীয় সংস্কার এবং বিচার প্রক্রিয়া দৃশ্যমান হওয়া এবং জাতীয় নির্বাচন কিন্তু হয়ে যেতে পারত। কি কারণে এটা প্রলম্বিত হচ্ছে, দিনের পর দিন এত আলোচনার প্রয়োজন হচ্ছে আমরা জানি না। তারপর আমরা আশাবাদী। আপনি যেটা বলছেন যে মৌলিক সংস্কারে কোনো অগ্রগতি হয় না, আমি সেটা মনে করছি না। আমি মনে করছি মৌলিক সংস্কার 75 ভাগ 80 ভাগ একমত হয়েছে। বাংলাদেশের জন্মের পরে এ যাবৎকালে এত রাজনৈতিক নেতৃবৃন্দ, সমস্ত রাজনৈতিক নেতৃবৃন্দ একটা সরকারের সাথে এত ক্লোজলি বসে দিনের পর দিন এটা নিবিড় ভাবে আলোচনা করছে, এটা তো এনগেজড হয়ে আলোচনা করছে, এটা তো একটা নজিরবিহীন ঘটনা। আর রাজনৈতিক দল সবাই এক বিষয়ে সব বিষয়ে একেবারে একমত হয়ে যাবে, এটা আশা করা তো একেবারেই বাতুলতা। ধরেন, মৌলিক সংস্কার কি? যেমন 2 টার্মের বেশি প্রধানমন্ত্রী না হওয়া, এটা কি একটা মৌলিক সংস্কার না? হয়ে গেছে, সেটেল হয়ে গেছে।
তারপরে জুলাই সনদ যে হবে এই বিষয়ে সেটেল হয়েছে, আমরা আরো এনসিপিও বলেছে, আমরাও বলেছি, সব দলই বলেছে এটা আরো দ্রুত হবার প্রয়োজন ছিল। আরো 5 মাস আগে জুলাই সনদের বিষয়ে আমাদের প্রপোজাল আছে, 1 মাস আগে এটা আরো ডিটেইলস করে বলা হয়েছে। তারপরে আপনার ধরেন সংসদের উচ্চ কক্ষের বিষয়ে আমরা এটা মৌলিক সংস্কার, এই বিষয়ে আমরা একমত হয়েছি সব রাজনৈতিক দল। তারপরে সংসদে নারী আসন যে হবে 100, এই বিষয়ে আমরা সব একমত হয়েছি। তারপরে প্রেসিডেন্ট এবং প্রধানমন্ত্রীর ক্ষমতার যে ভারসাম্য করা লাগবে এই বিষয়ে আমরা একমত হয়েছি। জুডিশিয়ারি কমিশন সংস্কারের বিষয়ে আমরা একমত হয়েছি। দুদকের সংস্কারের বিষয়ে আমরা একমত হয়েছি। 70 অনুচ্ছেদের বিষয়ে আমরা একমত হয়েছি। তারপরে কেয়ারটেকার গভর্নমেন্ট আমরা ফেরত আনবো, এটা একটা আদালতের একটা ব্যাপার আছে। তার বাইরে আমরা সমস্ত কিছু একমত হয়েছি। তাহলে আমি বুঝলাম না কি কারণে আপনারা এত দ্বিমত দেখছেন বা অনৈক্য দেখছেন। আমি তো মনে করি এটা একটা নজিরবিহীন ঘটনা কিন্তু বাংলাদেশে। নয়টি গুরুত্বপূর্ণ বিষয় তো মানে এখনো দলগুলোর মধ্যে ব্যাপক ফারাক, বিশেষ করে নির্বাচনী নানান বিষয়ে তো এখনো সংসদের গুরুত্বপূর্ণ ইস্যু পিআর আর ওই এনসি কি বলে পিআরটাই মূলত আসলে পিআর এর যে বিষয়টা, পিআর এর বিষয় ছাড়া 9টি গুরুত্বপূর্ণ, কিন্তু বিষয় ছিল কতটি? সেই বিষয়টা 120টা বিষয়ের মধ্যে 85টা বিষয়ে আমরা এবং বাকি কিছু কিছু বিষয়ে আমরা অবজারভেশন দিয়েছি বা অর্ধেক আমরা মেনে নিয়েছি বা এই বিষয়ে আমাদের লিখিত মতামত দেওয়া হয়েছে তো বিএনপির পক্ষ থেকে। তো কি কারণে সব রাজনৈতিক দল একমত হলে তো সবাই মিলে আমরা একটা দলই করতাম, আমরা এতগুলো দল কেন? 40টা রাজনৈতিক দল আমরা আলোচনা করছি, 40 জনের তো 40 মত হইতে পারতো, সেটা হয়নি। আমি এই বিষয়টা খুবই পজিটিভলি দেখছি। আপনার কাছে আসবো আমি আরেকবার একটু। রাশেদ খান, মানে জামায়াতে ইসলামী বলছে যে অমীমাংসিত প্রস্তাবগুলোয় গণভোট করা যেতে পারে, মানে এটা নিয়ে আপনাদের দলের আসলে মত কি? আপনাদের অন্য কোনো প্রস্তাবনা আছে কিনা? দেখেন, যে গণভোটের কথা বলা হচ্ছে, তবে এর আগে আমি লক্ষ্য করেছি যে আমাদের প্রধান উপদেষ্টা যেটি বলেছেন যে বাংলাদেশে আসলে গণভোট করার বাস্তবতা নাই, অর্থাৎ গণভোট যে সরকার করবে না সেটা কিন্তু প্রধান উপদেষ্টা নিজেই বলে দিয়েছেন। এখন সরকারের উপর আমি চাপ সৃষ্টি করতে চাচ্ছি না, সরকার যেটি ভালো মনে হয় তারা অবশ্যই সেই সিদ্ধান্ত নেবেন বলে আমি মনে করি। এবং এক্ষেত্রে আবার যারা নতুন রাজনৈতিক দল তারা আবার বলছে যে মানুষ কিন্তু 200 টাকার বিনিময়ে ভোট দেয়, তা আপনি গণভোট কিভাবে করবেন? বাংলাদেশের মানুষ কি আসলে গণভোট বোঝে? তো সেই জায়গায় আমার মনে হয় যে সরকারের উচিত হবে দলগুলোর সাথে আলোচনার ভিত্তিতেই আসলে সিদ্ধান্ত নেওয়া। যেমন বিএনপির মতন বড় একটি দল, তারা কিন্তু আপনার 10 বছরের ব্যাপারে একমত হয়েছে যে একজন ব্যক্তি 10 বছরের বেশি প্রধানমন্ত্রী থাকতে পারবে না। তো যদি সরকার মনে করে যে এরকম আরো কয়েকটি বিষয় আসলে সিদ্ধান্তে আসা দরকার, তো সেক্ষেত্রে অবশ্যই দলগুলোর সাথে আলোচনার মাধ্যমে আমার মনে হয় সিদ্ধান্ত নিলে বেটার। এই মুহূর্তে আপনি জাতীয় নির্বাচন করবেন নাকি আসলে গণভোট করবেন? আমার মনে হয় যে গণভোট মূলত নির্বাচন পেছানোর জন্য অনেকে বলতে পারে। আমার মনে হয় যে জাতীয় নির্বাচনের দিকে আমাদের যেতে হবে। দেখেন, এই সরকার 11 মাসে আসলে কি করেছে? এখনো পর্যন্ত এই সরকার আপনার পুলিশের কোনো সংস্কার করতে পারে নাই। পুলিশের সংস্কার করার জন্য কি আসলে একমত দরকার ছিল? না। 14 সালে, 18 সালে, 24 সালে যে সকল এসপিরা অন্যায় করেছে, পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তারা অন্যায় করেছে, হাসিনা দোসর হিসেবে কাজ করে হাসিনাকে বারবার নির্বাচনে জিতিয়ে দিয়েছে, তাদের কি শাস্তি দেওয়া হয়েছে? যারা আপনার এই ধরনের ডিসি ছিল সেই ডিসিদের বিরুদ্ধে কোনো ব্যবস্থা নেওয়া হয়েছে? না, হয়নি। এছাড়া দেখেন যে এত বড় অভ্যুত্থান হলো, এই অভ্যুত্থানে যারা আসলে অন্যায় করেছে, গণহত্যা চালিয়েছে, সেই সকল পুলিশের কর্মকর্তাদেরকে, ছাত্রলীগ, পান্ডালীগ, গুন্ডালীগকে কিন্তু গ্রেপ্তার করা হয়নি। এই যে অপরাধীদের গ্রেপ্তার করবেন, শেখ পরিবারের কাউকে এখনো পর্যন্ত আপনি ধরলেন না। এই ব্যাপারে কি আসলে একমত হওয়া দরকার ছিল? না। সরকার নিজেই মূলত আওয়ামী লীগের পুনর্বাসন করছে। এই মুহূর্তে দেখেন, আমরা দেখলাম যে সরকার কি করলেন, সরকার আবার আপনার ওই যে আপনার দেখলাম যে আওয়ামী লীগের লোকজনের সাথে আপনার বৈঠক করছে, সোহেল তাজের সাথে। এখন সরকারের আমি একটি তথ্য পেয়েছিলাম যে সরকার মূলত নিজে আসলে রিফাইন্ড আওয়ামী লীগ গঠন করতে চেয়েছিল। সরকারের 2 জন উপদেষ্টার সাথে জড়িত ছিল এবং সেই জায়গা থেকে মূলত সাবের এবং মান্নানের জামিন দেওয়া হয় এবং এরকম আরো কয়েকজন দোসর এমপিকে জামিন দেওয়া হয়েছিল। তো সরকার যখন আওয়ামী লীগের পৃষ্ঠপোষকতা করছে, শেখ পরিবারের কাউকে গ্রেপ্তার করছে না, তো আমরা তখন কি বলবো? আমরা তখন তো অবশ্যই বলতে বাধ্য হচ্ছি যে এই সরকার আসলে আমাদের চেতনার সরকার হতে পারে নাই। এই সরকার বৃদ্ধ আমলা এবং এনজিও ব্যক্তিদের মাধ্যমে গঠিত হয়েছে, যেখানে গণ অভ্যুত্থানের পরে শেখ পরিবার এবং আওয়ামী লীগকে বিনাশ করা দরকার ছিল, সেখানে শেখ পরিবারের প্রত্যেকে বিদেশে পালিয়ে গেছে। এই সরকারের সহযোগিতা ছাড়া কি পালিয়ে গেছে? এই সরকার এখনো পর্যন্ত শিক্ষা নিয়ে। আপনার কাছে আমি আসবো রাশেদ খান আরেকবার একটু। শহীদুল ইসলাম বাবুল, জামায়াতে ইসলামের যে প্রস্তাব, অমীমাংসিত যে বিষয়গুলো আছে সেটা নিয়ে তারা গণভোট চায়, গণভোটের বাস্তবতা নেই সেটি রাশেদ খান বলছিলেন। আপনি এই প্রস্তাবনায় কি দেখেন? না শোনেন,
11 মাস পরে এখন গণভোটের প্রস্তাব, তারপরে কি ওই যে আপনার ওই সংবিধান পরিবর্তনের যে ভোট, সেই ভোটের ব্যাপার কি ওইটাকে বলে আপনার ওই যে গণপরিষদ, গণপরিষদের ব্যাপার, তারপরে স্থানীয় সরকার নির্বাচনের ব্যাপার, এত যে ভোট আর এত যে ব্যাপার, তাহলে এই 11 মাসে তারা কি করলেন, কেন করলেন না? এখন নতুন করে এই গণভোট বা গণপরিষদের ভোট বা স্থানীয় সরকারের নির্বাচন, নানান ধরনের বাহানা পিয়ার, এই বাহানা টাহানা করে টোরে এগুলো শেষ করতে তাহলে তো এই সরকারকে আরো দীর্ঘদিন ক্ষমতায় থাকতে হবে। বাংলাদেশের পরিস্থিতি প্রেক্ষাপট তো সেটা নেই। একটা দুর্বলতম, ইতিহাসের সবথেকে দুর্বলতম একটা সরকার এই সরকার। নানান কারণে, নানান বাস্তবতায়, জাতীয় অর্থনৈতিক, রাজনৈতিক এবং আন্তর্জাতিক নানান প্রেক্ষাপটে একটা জটিল আকার ধারণ করেছে। যেহেতু একটা স্টেবল গভর্নমেন্ট নাই, একটা নির্বাচিত সরকার নাই, বা একটা রাজনৈতিক সরকার নাই, এটা তো আমরা রন্ধ্রে রন্ধ্রে উপভোগ করছি। এখন এই সরকারকে যদি আপনি আরো প্রলম্বিত করতে চান নানান ফন্দি ফিকিরে, ছলে বলে কৌশলে, তাহলে সেটা তো দেশের জন্য মঙ্গলজনক হবে না। এবং জুলাইয়ের যে আকাঙ্ক্ষা বা এত আত্মদান, সেই আত্মদানের সাথে আপনি স্পষ্টত আপনি বেইমানি করছেন বলেই দৃশ্যমান প্রতীয়মান হবে। জি, রাশেদ খান, মানে গণমাধ্যমে আজকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের রাষ্ট্রবিজ্ঞান বিভাগের অধ্যাপক কাজী মোহাম্মদ মাহবুবুর রহমান তিনি বলেছেন যে যেসব রাজনৈতিক দল সমাজের প্রধান অংশীজন তাদের সঙ্গে বেশি বসতে হবে এবং তাদের মতামতকে প্রাধান্য দিতে হবে। আপনি কি মন্তব্য করবেন এ বিষয়ে? দেখেন, আমি তার আগে যেটি বলতে চাই, আমি শেষ করি আমার আগের বক্তব্য। এই সরকার শিক্ষা নিয়ে, চিকিৎসা নিয়ে তার কোনো প্রস্তাবনা আমরা লক্ষ্য করছি না। এখনো পর্যন্ত আপনার চিকিৎসা ব্যবস্থার কোনো পরিবর্তন হয়নি। ঢাকা মেডিকেলে যান, বাংলাদেশের মেডিকেলগুলোতে আপনি যান, দেখবেন যে হাসপাতালের বারান্দায় রোগীরা কাতরাচ্ছে। এদেশের শিক্ষা ব্যবস্থায় আমরা লক্ষ্য করছি যে বিশ্ববিদ্যালয়গুলোতে যতটা না আসলে পড়াশোনা হচ্ছে তার থেকে বেশি আন্দোলন হচ্ছে। সরকার এখনো পর্যন্ত বললো না যে তোমরা গণ অভ্যুত্থানের নায়ক, তোমরা এদেশের পরিবর্তন করেছো, এখন তোমাদের আগামীতে ডাক্তার হইতে হবে, ইঞ্জিনিয়ার হইতে হবে, বিজ্ঞানী হইতে হবে, সাংবাদিক হইতে হবে, তোমরা এখন ক্লাসে ফিরে যাও, পরীক্ষায় ফিরে যাও। এখনো পর্যন্ত শিক্ষার্থীরা বিভিন্ন ইস্যুতে আন্দোলন করছে, বিভিন্ন জায়গায় আমরা লক্ষ্য করছি যে মব জাস্টিস হচ্ছে। এগুলো তো আসলে গণ অভ্যুত্থানের পরে খুবই দুঃখজনক। এছাড়া দেখেন যে সুষ্ঠু নির্বাচনের জন্য যে ধরনের পরিবেশ তৈরি করা দরকার ছিল, এখনো পর্যন্ত সরকার এই পরিবেশ তৈরি করতে পারছে না। বিভিন্ন জায়গায় চাঁদাবাজি চলছে, লুটপাট চলছে। আজকেও একটি ভিডিও দেখলাম যে পুলিশের সামনে ছিনতাই করা হয়েছে ধানমন্ডিতে। ঢাকা শহরের ধানমন্ডির মতন জায়গায়, গুলশানের মতন জায়গায় এরকম দিন দুপুরে পুলিশের সামনে ছিনতাই হচ্ছে। এইগুলো আসলে সরকার কেন নিয়ন্ত্রণ করতেছে না? এছাড়া দেখেন, এখনো পর্যন্ত পুলিশের ঘুষ খাওয়া বন্ধ হয়নি, সচিবালয়ে ঘুষ খাওয়া বন্ধ হয়নি। প্রত্যেকটা জায়গায় আওয়ামী লীগের দশরদেরকে নিয়োগ দেওয়া হয়েছে। সচিবালয়ে আওয়ামী লীগ, পুলিশে আওয়ামী লীগ, সরকারের প্রত্যেকটা দপ্তরে, সেক্টরে আওয়ামী লীগ। অর্থাৎ এই সরকার 11 মাসে যতটুকু অর্জন করেছে শুধুমাত্র আওয়ামী লীগের পুনর্গঠন, আওয়ামী লীগের পুনর্বাসন, এর বাইরে আমি কোনো কাজ লক্ষ্য করছি না। সর্বশেষ আপনি যেটি বললেন, ঢাকা বিশ্ববিদ্যালয়ের একজন শিক্ষক, অবশ্যই যারা আসলে গুরুত্বপূর্ণ রাজনৈতিক দল, যারা গণ অভ্যুত্থানে ভূমিকা রেখেছে, যাদের জনসম্পৃক্ততা আছে, তাদেরকে অবশ্যই গুরুত্ব দিতে হবে। তবে এটিও মাথায় রাখলে চলবে না যে আসলে যারা এই গণ অভ্যুত্থানের স্টেক হোল্ডার, ছোট হোক বড় হোক, সবাই কিন্তু আসলে ভূমিকা রেখেছে। তো সেই জায়গায় আসলে যাদের জনগণের সাথে সম্পৃক্ততা আছে, ফ্যাসিবাদ বিরোধী শক্তি, তাদের সবাইকে নিয়ে আসলে মতামতটা নিতে হবে। তবে যারা বেশি বড় দল, জনসম্পৃক্ত, তাদের মতামতের অবশ্যই গুরুত্ব দেওয়া দরকার বলে আমি মনে করি। জি, শহীদুল ইসলাম বাবুল, আপনার মন্তব্য জানতে চাই এই প্রসঙ্গে। না, রাশেদ খানের যে বক্তব্য প্রায় আমার বক্তব্য কাছাকাছি, এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের আমাদের শ্রদ্ধেয় শিক্ষক তিনি যেটা বলেছেন, আপনি কি বলে ওই বিএনপিকে যে সময় দিচ্ছেন, আপনি এনসিপি কে একই সময় দিচ্ছেন, বা অনিবন্ধিত রাজনৈতিক দল হিসেবে তাদেরকে যতটুকু দেওয়ার দরকার এভাবে এনগেজ হওয়া, এটা খুবই দুর্ভাগ্যজনক। এটা ডিসক্রিমিনেশন হচ্ছে, এবং বেশিরভাগ রাজনৈতিক মানুষের প্রতিনিধিত্ব করে বিগত দিনের সংসদীয় হিস্ট্রি যদি দেখেন, সেটা অবশ্যই করা উচিত ছিল, কিন্তু সেটা আলাদা করে না করে শুধু এটা মানে কি বলো পক্ষপাতিত্ব বা বৈষম্য, ডিসক্রিমিনেশন। আরেকটা হলো রাশেদ খান যেটা বলেছে সংস্কার। শোনেন, আপনি যত সংস্কারই যাই করেন, মানুষের জীবন মানের যদি কোনো উন্নতি না হয়, এই সংস্কারের কোনো মূল্য নাই। আপনি জানেন কিনা জানেন না, বাংলাদেশের যে রাস্তা নেটওয়ার্ক, ভয়ঙ্কর বাস্তবতা। আমার ফরিদপুর এবং ভাঙ্গার যে রাস্তা, ওই রাস্তার মধ্যে দিয়ে খাল না গিরিখাত, এটা বুঝবার কোনো উপায় নাই। দীর্ঘদিন, দিনের পর দিন এটা চলছে। শুধু সেটা না, আজকে শিক্ষকদের সমাবেশে গেছিলাম, শহীদ মিনারে শিক্ষকদের মহাসমাবেশে, প্রাথমিক শিক্ষকদের, তাদের জীবন, তারা যে ধুকে ধুকে মরছে, তাদের কোনো মানে বেতন কাঠামো একটা বৈষম্য আছে, তারপরে তাদের বদলি পদোন্নতি নিয়ে যে একটা মারাত্মক ডিসক্রিমিনেশন, এবং তাদের জীবন মানের কোনো উন্নতি নেই, এই বিষয়ে কোনো সংস্কারের চিন্তা নাই। এটা নিয়ে গভর্নমেন্টের কোনো বিকার নাই। চিকিৎসা ক্ষেত্রে ভয়ানক অবস্থা বাংলাদেশের কৃষি সেক্টর। মানে খুব পরিষ্কার করে রাশেদ খান যেগুলো বলেছেন, এই
এগুলো আসলে একেবারে মানুষের চাওয়া, সাধারণ মানুষের, যেমন চিকিৎসা, শিক্ষা, এখানে আসলে সংস্কারগুলো মানে দৃশ্যমান থাকা দরকার ছিল। আজকে আমাকে শেষ করতে বলা হচ্ছে, আমি আপনার কাছে একটু দুঃখ প্রকাশ করে নেই, আর একটু সময় দিয়ে কথা বলতে পারলে ভালো লাগতো। অনেক ধন্যবাদ শহীদুল ইসলাম বাবুল এবং রাশেদ খান, আপনাদের দুজনকে আজকে সংবাদযোগে যুক্ত হবার জন্য। দর্শক, এই ছিল আমাদের আজকের সংবাদযোগ। আগামীকাল অন্য কোনো বিষয় নিয়ে এবং তার বিশ্লেষণ নিয়ে একই সময়ে দেখা হবে ৭১-এর সঙ্গে থাকুন।